চুরি মানি আবার কোত্থেকে আসে? হারামের পয়সা আছে সেখানে, ইলেকটোরাল বন্ডের টাকা আছে, ওই লটারি বেলার টাকা আছে, জুয়ারিদের টাকা আছে, সব টাকা নিয়ে সব দলই আছে, বিজেপি তো তাই আছে। বিজেপি যে টাকাগুলো বড় বড় ফান্ড করছে, ইলেকট্রাল বন্ড, সেই ইলেকট্রাল বন্ড কোথা থেকে আসছে সেই সোর্স বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে তাদেরকে সেই তথ্য প্রকাশ করতে। অতএব এখানে বিজেপির সঙ্গে টিএমসির কোনো ফারাক নাই, কোনো ফারাক নাই ভাই। ক্ষমতায় থাকলে সব ফান্ড হোয়াইট ফান্ড হতো, ক্ষমতায় নেই সব ব্ল্যাক ফান্ড হবে। বিজেপির ক্ষেত্রেও তাই। এটাই যেমন তৃণমূল আমলে গাদ্দারকে করা হয়েছিল পিএসসি চেয়ারম্যান, কংগ্রেসের এই তৃণমূলের আমলে, যেখানে বিরোধী দল কংগ্রেসের পাওয়ার কথা, সেখানে মুকুলরাকে দেওয়া হয়েছিল, কখনো মানস ভূঁইয়াকে দেওয়া হয়েছিল গাদ্দারদের। এখনো সেই গাদ্দার যারা, তাদেরকে পিএসসি চেয়ারম্যান করা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়ে একটা কথা বলতে পারি, সেই ট্র্যাডিশন সমানে চলছে। রং পাল্টেছে, সরকার পাল্টেছে, নেতা পাল্টেছে, মুখ্যমন্ত্রী পাল্টেছে, কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলছে, সেই ক্যারাভান একই রকম ভাবে চলছে। The tradition has been continuing on irrespective of color, creed and government. তৃণমূলের মধ্যে একটা অংশ দিদির সঙ্গে থাকবে যারা কিছু পরোয়া করে না, যা হয় হবে, কোথায় আর যাবো। আর আরেকটা অংশ যারা বিজেপি শেল্টার চাই, কিন্তু বিজেপি নিতে চায় না, কারণ বিজেপি মনে করে এদেরকে না মানে কোভিডের ছোঁয়া লেগে যাবে, তাদেরকে তৃণমূলের বিদ্রোহী দলে ঢুকিয়ে দিচ্ছে। এই হচ্ছে গল্প। তৃণমূলের বিদ্রোহী দলটা কি, বিজেপির কাছ থেকে বাঁচার জন্য একটা সেফটি ভাল্ব। আবার বলছি আমি, তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীটা হচ্ছে বিজেপির হাত থেকে বাঁচার সেফটি ভাল্ব। বিদ্রোহী শিবিরে ঢুকে গেলে তদন্ত হবে না, বুলডোজার চলবে না, জেল খাটবে না, সিআইডি আসবে না, সিবিআই আসবে না, ইডি আসবে না, এ কটা গ্যারান্টি আছে। অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী দলে ঢুকে যাও, গ্যারান্টেড বিজেপির কাছ থেকে আক্রমণ আসবে না, সরকারের কাছ থেকে আক্রমণ আসবে না। অথচ সরকার তাদেরকে সরাসরি নেবে না, কারণ তারা কোভিড রোগী, ছোঁয়া লেগে যাবে। তাই হিসাবে এটাকে কোভিড তৃণমূল বললে খারাপ হয় না, কোভিডে আক্রান্ত তৃণমূল কংগ্রেস। তাই সেখানে তারাই যাবে যাদেরকে বিজেপি নেবে না। যখন চেষ্টা করা হলো বিজেপি বিজেপি বিজেপি, অনেক এমএলএ অপেক্ষা করলো, লাইন লাগালো বিজেপির সঙ্গে, তৃণমূলের অনেক এমএলএ অনেক নেতা ভোটের পর থেকে লাইন লাগাচ্ছে বিজেপির সঙ্গে। বিজেপি বলছে না, তোদের নিয়ে এলে বদনাম হয়ে যাবে আমাদের, বরং সেফটি ভাল্ব রাখা আছে, সেখানে যাও। তৃণমূলের অনেক নেতা সেই সেফটি ভাল্বে ঢুকে যাবে, সরাসরি বিজেপি নেবে না তাদেরকে। বিজেপি নিজের ঘাড়ে চোর বদনাম নিতে চায় না, চোর চোরটা বাটপাট যত আছে এই সেফটি ভাল্বের মধ্যে ঢুকে যাবে। লক্ষ্য করে দেখবেন, এই সেফটি ভাল্বের মধ্যে যা ঢুকে যাচ্ছে, কোভিডে আক্রান্ত তৃণমূল, সেখানটা কিন্তু সিআইডি, ইডি, সিবিআই কোনো মামু যাচ্ছে না, বুলডোজার সব বন্ধ। খেয়াল করে দেখবেন। তারকেশ্বরকে বেছে নেওয়ার পিছনে কারণ এটা হতে পারে যে যখন স্বাধীনতার সময় এই পশ্চিমবঙ্গে বিভাজন হচ্ছে, যখন মুসলিম লীগ বলছে আমরা গোটা পশ্চিমবঙ্গ চাই, না হলে পূর্ববঙ্গ, সেই সময় পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ যারা হিন্দু, তাদের মনে হয়েছিল যে পাকিস্তানের অধীনে আমরা যাব না। এইটা নিয়ে যখন আলোচনা চলছিল, সেই সময় তারকেশ্বর কনফারেন্স হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদে, যেখানে দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ, এই বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ মানে হিন্দুদের জন্য একটা আলাদা জায়গা করা। এই আলোচনা তার আগে থেকেই চলছিল। তার মধ্যে তারা বলল যে আমরা চাই আরেকটা পশ্চিমবঙ্গ। যখন মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে
এই বিভাজন হচ্ছে, ডিভিশন বা পার্টিশন যাই বলুন, ভারত পাকিস্তান, সেই সময় মাউন্ট ব্যাটেন প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেলকে, বল্লভভাই থেকে নেহেরু, অন্যদিকে জিন্না, তাদের সঙ্গে এই পার্টিশন নিয়ে আলোচনা শুরু। সেই সময় বলা হলো যদি ভাগ করতেই হয় তাহলে পাঞ্জাব আর পশ্চিম, আজকের বাংলা, সেদিনের বাংলা, তার ভাগ্য নির্ধারণ করবে সেখানকার মানুষের মত। কারণ আজকের যে পাঞ্জাব আর পাকিস্তানের পাঞ্জাব, সেদিন তার যেমন অবস্থান ছিল, আজকের পশ্চিমবঙ্গ এবং সেদিনের পাকিস্তানের পূর্ববঙ্গ মানে আজকের বাংলাদেশ সেই একই অবস্থায় দাঁড়িয়েছিল। অর্থাৎ ভাগ করতে গেলে পাঞ্জাবকে আর পশ্চিমবঙ্গকে ভাগ করতেই হবে। সেই সময় পশ্চিমবঙ্গের যে মানে পশ্চিমবঙ্গের বাংলার যে বিধানসভা, সেই বিধানসভায় সিদ্ধান্ত নেওয়া হলো যে পূর্ব এলাকার অর্থাৎ বাংলার পূর্ব প্রান্তের যারা এমএলএ, তাদের যারা যদি বেশি সংখ্যায় তারা দাবি করে পূর্ববঙ্গের, তাহলে তাদের দাবি মানা হবে। আর যদি পশ্চিম প্রান্তের যারা এমএলএ, তাদের সংখ্যাধিক্যের মতামত মানা হবে। পশ্চিম মানে আজকের পশ্চিমবঙ্গ, সেখানকার বেশিরভাগ এমএলএ ছিল হিন্দু সম্প্রদায়। আর আজকের যেটা বাংলাদেশ, সেখানকার বেশিরভাগ এমএলএ ছিল মুসলমান সম্প্রদায়। মুসলমান সম্প্রদায়ের এমএলএরা মানে সেদিনের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা বললো আমরা পাকিস্তানে যাব। আর পশ্চিম প্রান্তের অর্থাৎ আজকের পশ্চিমবঙ্গে যারা এমএলএ, মোট এমএলএ সংখ্যা ছিল 58 জন। 58 জন এমএলএ এর ভোট নেওয়া হলো। 58 জন এমএলএ এর ভোটে যে সিদ্ধান্ত হলো যে আমরা পশ্চিমবঙ্গ নামক আলাদা রাজ্য চাই, আমরা ভারতবর্ষের সঙ্গে থাকতে চাই। ভোটের ফলাফল কি হলো? 58-21, অর্থাৎ 58 জন বলল আমরা পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য চাই, 21 জন বলল না আমরা পাকিস্তানে যেতে চাই। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ কি বললো? আমরা আলাদা পশ্চিমবঙ্গ রাজ্য চাই এবং আমরা ভারতে থাকতে চাই। এই ফলাফল হলো 58 আর 21। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় এমএলএ ছিলেন, একটা এমএলএ বিশ্ব হিন্দু পরিষদ। আর বাকি যে 57 জন এমএলএ, তাদের মধ্যে ছিল জ্যোতিবাবু, সেদিনের ছিল দার্জিলিং এর রতনলাল ব্রহ্ম, তিনটে আরো নির্দল, বাকি সব কংগ্রেস। বিভাজনটা হয়ে গেল এবং বিভাজনের কথা যদি কেউ প্রথম ঘোষণা করে থাকে, তার নাম কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন। 3 জুন, 3 জুন তিনি ঘোষণা করেছিলেন বাংলার এই পার্টিশনের। এবং কলকাতার রাজপথে মাইক্রোফোনে, সেদিন তো এরকম ছিল না এত ইন্টারনেট ফেসবুক, মাইক্রোফোনে সেই বার্তা এলাকায় এলাকায় দিতে হলো যে ভাগ হয়ে গেল। আর যদি বলতে গেলে প্রথম মাউন্ট ব্যাটেন 3 জুন ঘোষণা করেছিল। তারপরে কি হলো? বাংলায় দাঙ্গা হলো, রক্তারক্তি হলো। পার্টিশন আমাদের জন্য কিন্তু কখনো সুখকর হয়নি, আনন্দদায়ক হয়নি। সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি একা ব্যক্তি, 58 জনের মধ্যে একজন। 57 জন হিন্দু মহাসভার লোক নয়, এমএলএ নয়। 57 জন বলেছিল 58 জনের মধ্যে যে আমরা এদেশে থাকতে চাই। তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জিও একজন ব্যক্তি, সে বলেছিল আমিও চাই। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সেদিন ছিল এনসি চ্যাটার্জি, যিনি সোমনাথ চ্যাটার্জির বাবা। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে খামোখা বাংলায় কিন্তু রাজনীতি হচ্ছিল, আমি মনে করি এটা উচিত ছিল না। কারণ একটাই আমার কাছে, পার্টিশন আমাদেরকে রক্তাক্ত করেছে, বেদনা হত করেছে, ঘর শূন্য করেছে,
ঘর শূন্য করেছে, জমি শূন্য করেছে, সেই স্মৃতিকে আবার নতুন করে নিয়ে এসে তাতে কি আনন্দ উৎসব পালন হবে আমার জানা নাই। কারণ এরপরেই 20শে জুনের কথা আসছে, তাই বলছি কথাটা। সাধারণত ভারতবর্ষে স্টেটহুড ডে অর্থাৎ রাজ্য প্রতিষ্ঠা দিবস একটা চালু আছে, নেই তা না। সেটা কোথায়, কিসের পরিপ্রেক্ষিতে? আপনারা জানেন 1956 সালে ভারতবর্ষে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট চালু হয়েছে, অর্থাৎ ভাষা ভিত্তিক রাজ্য স্থাপনের জন্য একটা স্টেট রিঅর্গানাইজেশন কমিটি হয়েছিল, যারা এই ভাষা ভিত্তিক রাজ্যগুলোর ভূগোল নির্ধারণ করত। তো সেই দিন যেমন যেমন রাজ্য তৈরি হয়েছে, সেই দিন সেই স্টেট রিঅর্গানাইজেশন কমিটির পর যখন অনুমোদন পেয়েছে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী যখন অনুমোদন পেয়েছে, সেই স্টেট রিঅর্গানাইজেশন অর্থাৎ রাজ্য পুনর্গঠন আইন, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট রাজ্য পুনর্গঠন আইন হিসেবে যেমন যেমন রাজ্য স্বীকৃতি পেয়েছে, সেই সব সাধারণত রাজ্যতে স্টেটহুড পালিত হয়। পশ্চিমবঙ্গে এমন কোনো ব্যবস্থা কোনোদিন ছিল না, কারণ পশ্চিমবঙ্গে কখনো রাজ্য দিবস পালন করার কথা প্রয়োজন হয়নি। কারণ পশ্চিমবঙ্গের বিভাজন আমাদের সকলের কাছে বেদনার, যন্ত্রণার, আমাদের স্বজন হারাদের ইতিহাস। তাই কখনো পশ্চিমবঙ্গের বিভাজন বা পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এর আগে যখন অটল বিহারী বাজপেয়ীরা ছিলেন পার্লামেন্টে, তখনও তারা কেউ দাবি করেনি। এর আগে যারা বিজেপি নেতা ছিল তারাও কেউ দাবি করেনি। এই দাবিটা শুরু হচ্ছে মমতা ব্যানার্জি আর আনন্দ গোপাল বসু, যিনি রাজ্যপাল। অর্থাৎ বিজেপি যখন পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিচ্ছে, ক্ষমতা আসার চেষ্টা করছে, তখন একদিকে মমতা ব্যানার্জি সে পয়লা বৈশাখে বলছে এটা রাজ্য দিবস, আরেকদিকে বিজেপি বলছে এটাই পশ্চিমবঙ্গ দিবস। এই লড়াই শুরু হলো। অথচ আমরা স্বাধীন হয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। সেটা কি দিবস হবে বাংলার মানুষ আগামী দিন ভাববে। আর এই পশ্চিমবঙ্গ দিবস যার কথা বলা হচ্ছে, ইতিহাসের বিকৃতি শুরু হয়ে যাবে এরপরে ইতিহাসের বিকৃতি করে বলা হবে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য এই পশ্চিমবঙ্গ হয়েছে। এই তথ্য কিন্তু ভুল, তথ্য কিন্তু বিকৃত। শ্যামাপ্রসাদ মুখার্জি পণ্ডিত হতে পারে, জ্ঞানী হতে পারে, খুব বড় তিনি সংসদীয় দলের নেতা হতে পারেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি কখনো পশ্চিমবঙ্গের স্বাধীনতা আন্দোলন, পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার বিন্দুমাত্র কোনো ভূমিকা ছিল না। জিরো কন্ট্রিবিউশন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন। কোনোদিন জেলও খাটতে হয়নি, ব্রিটিশের কাছে মারও খেতে হয়নি। তাই নয়, ভারতবর্ষে যে ভারত ছাড়ো আন্দোলন আহ্বান জানিয়েছিলেন মহাত্মা গান্ধী, তিনি তার বিরোধিতা করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি কখনো ফজলুল হকের সঙ্গে মন্ত্রিসভা করেছিলেন। অতএব ইতিহাস যদি আলোচিত করতে হয়, বিস্তারিত করা দরকার। ইতিহাসের একটা অংশ তুলে নিয়ে বিকৃত করে বাংলার মানুষকে বিভ্রান্ত করলে রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল, স্বামী বিবেকানন্দ সকলকে কিন্তু, কাজী নজরুল সকলকে কিন্তু অপমান করা হয়। ইতিহাস যেন বিকৃত না হয়, আজকে যারা শাসন ক্ষমতা আছে তাদের কাছে নিশ্চয়ই দাবি থাকবে। আমরা কি আমাদের অতীত সেই বেদনার ইতিহাসকে আমরা নতুন করে আনন্দ উৎসবে রূপান্তরিত করব, না আমরা বাংলাকে নতুন করে গড়ব? এই মুর্শিদাবাদ জেলা 15 আগস্ট স্বাধীন হয়নি, কারণ এখানে সংখ্যালঘুরা ছিল স্বাধীনতার, ভারতবর্ষের সঙ্গে স্বাধীনতার উৎসব পালন করার পক্ষে। সেদিন এই মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা ছিল, মালদা সংখ্যালঘু অধ্যুষিত জেলা ছিল। মনে রাখবেন, এখানকার মুসলমানরা কিন্তু পাকিস্তানে যেতে চায়নি, তারা কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে চেয়েছিল এবং থাকলো। তাই এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে 17 আগস্ট স্বাধীন হয়েছিল, স্বাধীনতা দিবস হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই ইতিহাসের বিকৃতির কচকচি না করে বাংলার প্রকৃত উন্নয়নের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবেদন থাকবে, আর বিভাজন নয়। আসুন সংযোজনের রাজনীতি করি, বিভাজন নয়, সংযোজন দরকার। এগুলো করার মধ্যে দিয়ে আবার সেই কোথায় হিন্দু কোথায় মুসলমান, আবার সেই পার্টিশন, এইসব খাড়া করে
কি হবে আমার জানা নাই, কিন্তু বাংলার গর্বিত একজন মানুষ হিসাবে বরং বাংলার মনীষীদের নিয়ে আলোচনা হোক, চর্চা হোক, বাংলা কেমন ছিল আজ কেমন হয়েছে তা নিয়ে গভীর আলোচনা হোক। কেন আমরা পিছিয়ে গেলাম? একদিন এই বাংলা ভারতবর্ষের সব থেকে অগ্রগণ্য দেশ ছিল, কেন পিছিয়ে গেলাম? অশোকের আমলেও বাংলা ছিল, পাল বংশের আমলেও বাংলা ছিল, সেন বংশের আমলেও বাংলা ছিল, সুলতানেতের অধীনে বাংলা ছিল, মোগল আমলের বাংলা ছিল। সবকিছু সত্ত্বেও সেদিন কিন্তু সারা ভারতবর্ষে বাংলা সব থেকে বেশি অগ্রগণ্য দেশ ছিল। আর আজ আমরা ভারতবর্ষে পিছিয়ে পড়ছি কেন? তার তথ্য, তার বিশ্লেষণ হোক, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিশা নির্দেশ করা হোক এবং সকলে মিলে আমরা এই রাজ্যকে গড়বার। আমরা তো দেখবো যে প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের মিল কিভাবে প্রতিফলিত হচ্ছে বাজেটে। বাজেটে আগে এই বাংলাকে সোনার বাংলা করবার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেখতে পাবো বাজেট। আমরা দেখবো বাজেটের ঘোষণার পরও দেখবো ঘোষণা এবং বাস্তবায়নের ফারাক দেখতে চাই এবং তার মিল দেখতে চাই, কারণ এর মধ্যে জটিলতা বাড়ছে। অন্নপূর্ণা যোজনায় জটিলতা চরম জায়গায় পৌঁছে গেছে, মানুষ জানে না কে কোথায় পাবে, কি পাবে, কোথা থেকে পাবে। স্বাভাবিকভাবেই আমরা নির্বাচনের যে ইশতেহার বিজেপির, সেইটাকে এক হাতে রাখবো আর এক হাতে বাজেট রাখবো, দিয়ে মিলিয়ে দেখবো কোথায় গেলে কোর্টে ঠিক হবে। আইনি ব্যাপার তো আমি বলতে পারি না, তবে তৃণমূল এইভাবে ভেঙে চুরমার হয়ে গেল, তাদের এই অন্তর্দর্শনটা করা উচিত বলে মনে করি। কংগ্রেসকে খতম করতে গিয়ে, বামপন্থীদের খতম করতে গিয়ে তৃণমূল পার্টি এবং তার নেত্রী মমতা ব্যানার্জি যেমন নিজের বাস নিজেই নিয়েছেন, তাকে এখন ভুগতে দিন।